আসসালামু আলাইকুম। আমরা আজকে আরএমএফআই এর রিস্ক ম্যানেজমেন্টের ৩ নম্বর লেকচার শীট থেকে আলোচনা করব রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যান্ড চেকলিস্ট। এই অধ্যায় মোটামুটি ১৬টি প্রশ্ন আলোচনা করা আছে। প্রত্যেকটা অধ্যায়েরই আমরা নিজে থেকে বানান লেখার মতো অনেক কিছু মানে প্রশ্ন আছে এখানে, আমরা নিজে থেকে বানিয়ে লিখতে পারবো। শুধু আমাদের মনে হবে এরকম যে সবগুলো প্রশ্ন মনে হয় একই রকম, কিন্তু আপনার পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, বা দেখা যাবে যে ৬-৭টা প্রশ্নের পয়েন্ট যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে দেখা যাবে যে ওই পয়েন্টগুলাই ঘুরে পেঁচে আমরা দিতে পারি, দিয়ে আমরা লিখতে পারি। তো এখানে প্রথমে আমরা দেখব আজকে ১ নাম্বার, ডিসকাস দ্য এলিমেন্ট of the components of a sound risk management system. সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা। সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির উপাদানসমূহ আলোচনা করব। তো ঝুঁকি ব্যবস্থাপনা, আপনি প্রশ্নগুলো যখন এরকম আসবে, আপনি যখন প্রশ্নগুলো পরীক্ষা হলে আসবে, আপনি হয়তো প্রশ্ন ধরতে পারতেছেন না, কি লিখবো না লিখবো, এই জিনিসগুলো তো প্রত্যেকটা প্রশ্নে আপনি খণ্ড খণ্ড করে নেবেন, সংক্ষিপ্ত করে নেবেন। সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির উপাদানসমূহ এরকম ছোট ছোট করে নেবেন। যে ঝুঁকি ব্যবস্থাপনা, একটু ভালো ঝুঁকি ব্যবস্থাপনা, সুষ্ঠু বলতে একটা ভালো ঝুঁকি ব্যবস্থাপনা। ঝুঁকি ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি? ঝুঁকি ব্যবস্থাপনা বলতে ঝুঁকিগুলো চিহ্নিতকরণ, ঝুঁকিগুলো বিন্যাসকরণ, ঝুঁকিগুলো পর্যায়িতকরণ, র্যাঙ্কিং করা, এই অনুযায়ী ঝুঁকি নিয়ন্ত্রণ করা এবং প্রশমিত করা। এর সামগ্রিক রূপই হলো কি, সামগ্রিক প্রক্রিয়া হলো ঝুঁকি ব্যবস্থাপনা। তাহলে এইরকম একটা সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনার পদ্ধতির উপাদানগুলো কি কি, মানে কি কি ফলে আমরা এই ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি মানে ভালো মতো ভাবে গড়ে তুলতে পারি একটা প্রতিষ্ঠানে। তাহলে আপনি এই প্রশ্নের অ্যান্সারগুলো সহজে করতে পারবেন। আরেকটা সংক্ষিপ্ত সহজ টিপস হলো যে আপনি কোনো কথা নাই, এরকম 2টা বা 3টা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের পয়েন্টগুলা একটু মনে রাখার চেষ্টা করবেন। বারবার ওই পয়েন্টগুলো আপনার আসার মানে আসবে আর কি, ওই পয়েন্টগুলো ঘুরে ফেলছে আপনি অ্যান্সারগুলো করতে পারবেন। এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। এবং এই পয়েন্টগুলো ভুলে গেলেও আপনি দেখা যাচ্ছে যে অন্য প্রশ্নের পয়েন্টগুলো দিয়ে সেটা কভার করতে পারবেন। তো আমরা এখানে প্রথমে বলা আছে যে বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্ট সক্রিয় সম্পৃক্ততা। তাহলে সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা বলতে যেটা বললাম, ঝুঁকি ব্যবস্থাপনা, ঝুঁকি চিহ্নিতকরণ, প্রশমিতকরণ, ঝুঁকি মানে চিহ্নিতকরণ থেকে শুরু করে সেটা ঝুঁকিকে প্রশমিত করা, মানে একবার দাবিয়ে ফেলা বা ঝুঁকিগুলোকে সুষ্ঠুমতো পরিচালনা করার যে প্রক্রিয়া, এটা হচ্ছে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা। এর জন্য আমাদের কি দরকার? এর জন্য অবশ্যই আমাদের যে বোর্ডের ম্যানেজমেন্ট বা সিনিয়র ম্যানেজমেন্ট আমাদের দরকার। কারণ এটা আপনার ব্রাঞ্চের যেটা আছে, ব্রাঞ্চের যে লোকজন আছে, সে ব্রাঞ্চের লোকজন ঝুঁকিগুলো চিহ্নিত করবে যে স্যার এই ঝুঁকিগুলো হচ্ছে বা এই হচ্ছে, কিন্তু সেগুলো আপনি মিটিগেট বা প্রশমিত করার জন্য যে রূপরেখা, এটা আপনার হেড অফিস থেকে আসবে, যেটা কিভাবে ঝুঁকিগুলো করবে। তো এখন 1 নম্বরে আছে বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্টের সক্রিয় সম্পৃক্ততা। এখানে আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট থাকবে এবং বোর্ডের যে আমাদের কি বলে, বোর্ডের যে সক্রিয় সদস্যরা আছে, সেই সক্রিয় সদস্যরা, মানে এই বোর্ডের সাথে সক্রিয় সদস্যরা এখানে অন্তর্ভুক্ত থাকবে। যদি না থাকে তাহলে আমাদের এখানে নিয়মের গাফলতি ঘটবে, নিয়ম আমরা কেউ কারো কথা শুনবো না, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের একটা বিশৃঙ্খলা হবে বা এই পদ্ধতিতে কাজ করবে না, সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি কাজ করবে না। পর্যাপ্ত সংগঠন নীতি পদ্ধতি, এখানে অবশ্যই আপনি স্ট্রিক্টলি নীতি পদ্ধতি এগুলা ফলো করতে হবে। আপনি যদি নীতি পদ্ধতিটা স্ট্রিক্টলি ফলো করেন, এখানে তো অনেকগুলো দেওয়া আছে, হ্যাঁ, এখানে এতগুলো লিখবো না আমরা, হ্যাঁ, 1 লাইন 2 লাইন করে লিখবো। তো পর্যাপ্ত সংগঠন নীতি এবং পদ্ধতি আমাদের অবশ্যই মেনে চলতে হবে। আমরা কোনো কাজের মানে দায়িত্ব যেটা আছে সেটা দায়িত্ব পালন করতেছি না, অবহেলায় আছি, আমি ম্যানেজার স্যার আমার আঙ্কেল হয়, ভাই হয়, অমুক ডিরেক্টর আমার অমুক হয়, কাজ করব না আমি,
এইরকম ইয়ে করা যাবে না, এগুলোর মধ্যে স্ট্রিক্টলি ফলো করতে হবে এবং স্ট্রিক্টলি নিয়ম নীতি পদ্ধতি আমাদের অবশ্যই ফলো করতে হবে, তাহলে আমরা ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি সঠিকভাবে কাজ করবে, তাছাড়া কাজ করবে না। উপযুক্ত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, আমাদের ইনফরমেশন সিস্টেম তো জানেন যে আপনার একটি তথ্যের উপর অনেক কিছু নির্ভর করে। একটি তথ্যের অবশ্যই সেই ইনফরমেশন সিস্টেমটা অবশ্যই স্বচ্ছ হতে হবে, সুষ্ঠু হতে হবে এবং জবাবদিহিতামূলক হতে হবে। কোনো একটা ইনফরমেশন দিয়েই যে সে একবারে মানে কাটে পড়লো, দায় সারলো, তা না। সেগুলোর জবাবদিহিতা আমাদের থাকতে হবে। যে ইনফরমেশন যদি ভুল হয় তাহলে সেই জবাবদিহিতা আমাদের করতে হবে। এরকম যদি আমাদের স্ট্রিক্টলি ইনফরমেশন সিস্টেম যদি আমাদের ব্যাংকে চালু থাকে তাহলে আমরা সহজে এই ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতিগুলো উন্নতি করতে পারবো। এই যে দেখুন এখানে এই যে পয়েন্টগুলো কিন্তু অনেকগুলো প্রশ্নে আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি এই পয়েন্টগুলোই এখানে প্রথম প্রশ্নের যে পয়েন্টটা, এই পয়েন্টগুলাই অনেকগুলো প্রশ্ন আপনি ইউজ করতে পারবেন, ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারবেন। তো এখন আচ্ছা, তারপরে আছে ব্যাপক অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং সীমা। এখানে 4 নম্বরে আছে ব্যাপক অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আমাদের এবং সীমা, অর্থাৎ আপনার নেতৃত্বটা ঠিকমতো থাকতে হবে এবং আপনার যে সীমা মানে কতদূর পর্যন্ত আপনার কার্যপরিধি হবে সেই কার্যপরিধিগুলো আমাদের সম্পূর্ণরূপে ঠিক থাকতে হবে। যদি ঠিক না থাকেন তাহলে এখানে আমাদের কাজ করা সম্ভব না বা কেউ কারো কথা শুনবে না। এখন এখানে আছে কয়টা পয়েন্ট দেখুন, 4টা পয়েন্ট। এ বাদেও আপনি এটাকে ভেঙে ভেঙে আপনি লিখতে পারেন। ভেঙে ভেঙে বোর্ড, সিনিয়র ম্যানেজমেন্টকে আলাদা করতে পারেন, বোর্ডকে আলাদা করতে পারেন, তার মধ্যে আছে পর্যাপ্ত সংগঠনকে আলাদা করতে পারেন, নীতি পদ্ধতিকে আলাদা করতে পারেন, উপযুক্ত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আমাদের এখানে আইটি ইনফরমেশন তথ্য প্রযুক্তি বা যোগাযোগ ব্যবস্থা আপনি এখানে লিখতে পারেন। ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম লিখলেন, আবার এখানে আপনার মানে পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা লিখতে পারেন। মানে এই পয়েন্টগুলো আপনি ভেঙে ভেঙে লিখতে পারেন। তারপরে ব্যাপক অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, আপনি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ স্ট্রিক্টলি মানে একবারে হচ্ছে কঠোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং কার্যপরিধির সীমা। এইভাবে এই পয়েন্টগুলো যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি বা দেখা যাচ্ছে এই পয়েন্টগুলোই ঘুরে পেয়েছে আমরা এখানে অ্যাপ্লাই হবে আর কি। তো সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনার উপাদান সমূহ, যদি এই উপাদানগুলি একটি কমিটির মতো থাকে তাহলে সেই কমিটিটা সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া অ্যাপ্লাই করা সম্ভব না। আর 2 নম্বর যেটা বলা আছে যে সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য মানদণ্ড আলোচনা করুন। আচ্ছা, খেয়াল করে দেখুন এই প্রশ্নটা এভাবে আছে, এই প্রশ্নটা এভাবে আছে। এটা বলছে যে উপাদানগুলো আলোচনা করুন, যে উপাদানগুলো না থাকলে সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি হবে না। আর এখানে কি বলা আছে দেখুন যে সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য মানদণ্ড আলোচনা করুন। মানে আপনি নিশ্চিত করার জন্য কি কি জিনিস দরকার, যে জিনিস না হলে সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি হবে না। প্রশ্নটা প্রায় একই রকম না? আপনি তাহলে কি কি জিনিস থাকা দরকার, এই জিনিসগুলো থাকা দরকার আপনার ব্রাঞ্চের মধ্যে, এই জিনিসগুলো থাকা দরকার। আমাদের বোর্ডের নির্দেশনা থাকবে, আমাদের ম্যানেজমেন্টের নির্দেশনা থাকবে, পর্যাপ্ত সংগঠনের নীতি পদ্ধতি থাকবে, তাই না? এই জিনিসগুলো না থাকে তাহলে তো আমরা এখানে আমরা সঠিকভাবে এই যে ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারবো না আমরা। তাহলে এটা নিশ্চিত করার জন্য এখানে যেটা বলা আছে দেখুন, একই প্রশ্নই একটু ঘুরে লেখছে এইভাবে লেখা আছে, তাই আপনি পয়েন্ট দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের কাছে বিভিন্ন ধরনের ঝুঁকি এবং প্রশমনের ব্যবস্থা সীমার সাথে পর্যাপ্ত মাত্রার তুলনা বড় ক্ষতি শোষণের জন্য প্রয়োজনীয় ঝুঁকি। মানে এখানে মূল কথা হচ্ছে যে আপনি বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিম অন্তর্ভুক্ত থাকবে এবং তাদের কাছে আমরা ঝুঁকির কথা বলবো, ঝুঁকির মাত্রার কথা বলবো। প্রথম যে 1 নম্বর যে পয়েন্টটা, সেই পয়েন্টটা এটা একই প্রশ্ন, শুধু প্রশ্ন চেহারাটা চেঞ্জ, একটু ওই যে আপনার ভাষাটা চেঞ্জ। এখানে ঝুঁকি ব্যবস্থাপনা উপাদান চাইছে, মানে যে উপাদানগুলো না থাকলে ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি হবে না। আর এখানে চেয়েছে যে ঝুঁকি ব্যবস্থাপনা হতে গেলে আপনার কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে, মানে কি কি মানদণ্ড আপনার থাকবে। তাহলে 1 নম্বর মানদণ্ড হচ্ছে বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্টের অন্তর্ভুক্তি থাকতে হবে। তো যেটা ওখানে ওইভাবে লেখা আছে, এখানে এইভাবে লেখা আছে, একই জিনিসই।
তারপরে আছে এখানে ব্যবস্থাপনা দ্বারা গৃহীত ঝুঁকি বোর্ড দ্বারা অনুভূত ঝুঁকির মধ্যে সামঞ্জস্য করা। মানে ব্যবস্থাপনা কি করবে, আমাদের এখানে যে ব্যবস্থাপনাগুলো আছে, মানে ব্যবস্থাপনা টিমে যারা আছে, যে সিনিয়র ম্যানেজমেন্ট টিমে যারা আছে, তারা ঝুঁকিগুলো এবং বোর্ড দ্বারা যে অনুভূত ঝুঁকিগুলোর মধ্যে সামঞ্জস্য করবে, মানে তাদের কার্যাবলীগুলো এখানে আলোচনা করা আছে কিছু। তারপরে আছে সক্রিয় দৃঢ় ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি ও সমস্ত ব্যবসায়িক লাইন অন্তর্ভুক্ত করে। এখানে সক্রিয় বলতে আমাদের এখানে স্ট্রিক্টলি যে ঝুঁকি ব্যবস্থাপনা আইনীতে এখানে যেটা পড়লাম আমরা, এই যে পর্যাপ্ত সংগঠন নীতি পদ্ধতি, এখানে পর্যাপ্ত আমাদের নীতি থাকতে হবে, পদ্ধতি থাকতে হবে, এবং সংগঠনটা অত্যন্ত শক্তিশালী হতে হবে। স্ট্রিক্টলি আমরা আমার লাইনম্যান যে সেই লাইনম্যানকে আমি ফলো করবো, এরকম পদ্ধতি এখানে থাকতে হবে। এই জিনিসটা এখানে এভাবে লিখছে যে আমাদের সক্রিয় বিস্তৃত ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি থাকবে। বাজারের তথ্য ক্রেডিট রেটিং প্রকাশিত বিশ্লেষণ ইত্যাদি সহ বিভিন্ন উৎস কারণগুলি এর উপর নির্ভর করে অভ্যন্তরীণ দক্ষতা বিকাশ করা। এখানে আবার একটু ভেঙে ভেঙে লিখছে, বিস্তারিত লিখছে। ঝুঁকি ব্যবস্থাপনার ট্রেজারি ফাংশনগুলির সারিবদ্ধকরণ বা একত্রীকরণ। তারপরে আনুষঙ্গিক দায়বদ্ধতা সক্রিয় ব্যবস্থাপনা, তারল্য ব্যবস্থাপনার জন্য দৃঢ় নির্দিষ্ট এবং বাজারব্যাপী উভয় মুখে চাপের পরিস্থিতি ব্যবহার করা। সম্পদ এবং দায়গুলির দক্ষ এবং কার্যকর ব্যবস্থাপনা। এখানে আপনাদের এই বইয়ের টেক্সট বইয়ে এভাবে লেখা আছে আর কি, এই পয়েন্ট এভাবে দেওয়া আছে, ওভাবে পয়েন্ট দেওয়া নেই। তো আপনি এই পয়েন্টগুলো ইউজ করতে পারেন, এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলি আপনি ইউজ করতে পারেন, খালি জাস্ট ঘুরে লিখতে হবে আপনাকে। এখানে ব্যাপক অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সীমা, এখানে যদি আপনি ব্যাপক অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ পয়েন্ট দিলেন, তাহলে আমাদের সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য আমাদের কারবারের অভ্যন্তরে ব্যাপক নিয়ন্ত্রণ অবশ্যই প্রয়োজন। আমাদের অবশ্যই আমাদের লাইনম্যানকে ফলো করতে হবে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফলো করতে হবে, এবং তার নিয়ম এবং নীতি দেওয়ার নির্দেশগুলি আমাদের সঠিকভাবে ফলো করতে হবে। তাহলে আমাদের সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারবো। এইভাবে ঘুরে লিখতে হবে জাস্ট, আপনি ওই পয়েন্টগুলো এখানে ইউজ করতে পারবেন, ওই একই পয়েন্টগুলো এখানে ইউজ করতে পারবেন। তারপরে আছে পর্যাপ্ত কর্তৃত্ব এবং লজিস্টিক সহায়তা, ব্যবসায়িক লাইনের সাথে যোগাযোগ, অবিচ্ছিন্ন যোগাযোগ, ওই যে যোগাযোগের কথা ওখানে বললাম, এখানেও যোগাযোগের পয়েন্ট দিতে পারেন। তারপর ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম সম্পাদনের অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ কর্মী, অবশ্যই আমাদের কর্মী অভিজ্ঞ থাকতে হবে, বিশেষজ্ঞ কর্মী থাকতে হবে, যেটা এখানে আমরা বললাম। এখানে 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 ওইখানে বলা নেই। আচ্ছা, ঝুঁকি ব্যবস্থাপনার জন্য অবশ্যই আমাদের অভিজ্ঞ কর্মচারী থাকতে হবে, কর্মকর্তা থাকতে হবে। অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারী ছাড়া কিন্তু আমরা এই ঝুঁকি ব্যবস্থাপনা সহজে আমরা সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারবো না। ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকর্তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, মানে তাদের যে মতামত থাকবে তাকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিয়ে আমাকে কাজ করতে হবে, তা না হলে আমরা এটা করতে পারবো না। ওই পয়েন্ট গুলাই এখানে আপনি কাজে লাগাতে পারবেন, এখানে ইউজ করতে পারবেন, একই পয়েন্ট, কোনো এখানে সমস্যা হবে না। তাহলে সুষ্ঠু এটা আমরা সঠিকভাবে মানে করতে পারবো, এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবো, এবং আপনি আরো আরো দুই একটা পয়েন্ট আপনি লাগিয়ে দিয়ে এটা করতে পারেন আর কি। আচ্ছা, তারপরে আছে আমাদের ডিসকাস দ্য রোল অফ বোর্ড অফ ডাইরেক্টর ওভারসাইট, পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানের ভূমিকা আলোচনা করব। পরিচালনা পর্ষদের এগুলা কিন্তু আমরা পড়ে আসছি, অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু একই রকম। যেমন আমরা আপনি ফার্স্ট পার্টে গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, সেখানে কিন্তু পড়ে আসছেন এটা, গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, সেখানে কিন্তু এটা আছে পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানের ভূমিকা বা দায়িত্ব। তাহলে পরিচালনা পর্ষদে কারা থাকে, পরিচালনা পর্ষদে কারা থাকে, ওখানে কি আমাদের ব্যাংকের এমপ্লয়িরা থাকে না আমাদের ডিরেক্টর স্যাররা থাকে? ব্যাংকের এমপ্লয়ের মধ্যে আমাদের পরিচালনা পর্ষদের মধ্যে থাকবে একমাত্র সিইও থাকে, মিটিং এ থাকে। তো পরিচালনা পর্ষদের মধ্যে আমাদের ডিরেক্টর স্যাররা থাকে। তাহলে ডিরেক্টর স্যারদের দায়িত্ব কর্তব্য কি, ভূমিকা কি? তাদের ভূমিকা মনে রাখবেন এটাই, যে তাদের ভূমিকা তত্ত্বাবধান করা, নির্দেশ দেওয়া, আর হচ্ছে নিয়ন্ত্রণ করা। এই জিনিসগুলো আপনি মানে এটা মনে রাখবেন যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজই হচ্ছে নির্দেশ দেওয়া,
কোনো প্রবিধান জারি করা, মানে কিভাবে কাজ করব, কিভাবে কি করব, এই জিনিসগুলো আমাদের হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া আমাদের জানিয়ে দিবে। তারা নিয়ন্ত্রণ করবে আমাদের আমাদের কাজগুলোকে, তারা তত্ত্বাবধান করবে। তাহলে এই জিনিসগুলা তত্ত্বাবধান না, নিয়ন্ত্রণ করবে। তত্ত্বাবধান করবে আমাদের ম্যানেজমেন্টের যে লোক, ম্যানেজমেন্টে যারা আছে তারা তত্ত্বাবধান করবে আর তারা নিয়ন্ত্রণ করবে আমাদের। তো পরিচালনা পর্ষদের তাহলে ভূমিকা কি? তাহলে ভূমিকাগুলো একবার পড়ে যাবেন, দেখেন আপনার কাছে ইজি লাগবে। ব্যাংকের মধ্যে এন্টারপ্রাইজ রিস্ক ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সাংগঠনিক কাঠামো প্রতিষ্ঠা করা। ঝুঁকি ব্যবস্থা এত কিছু হয়, দেখুন এখানে এন্টারপ্রাইজ আছে, অনেক কিছু আছে। আপনি প্রথমে পরিচালনা পর্ষদের দায়িত্ব কর্তব্য, তাহলে এখানে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট তৈরি করা, তাই না? আমরা ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট এখানে আমাদের বইয়ে যে টেক্সট বইয়ে এভাবে দেওয়া আছে, এটা আরেকটু বড় করে আমরা 5টা পয়েন্ট আর কি দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ, হাইলাইট করে। তো আমরা এখানে দেখবো ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট তৈরিকরণ বা ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট। তাহলে আমাদের পরিচালনা পর্ষদের কাজ হচ্ছে ব্যাংকে যে বিভিন্ন প্রকার ঝুঁকি তৈরি হয় সেই ঝুঁকিগুলো আমাদের তৈরি করা। তারপরে আমাদের এখানে বিভিন্ন প্রসেস তৈরি করা, তারা বিভিন্ন রকম আমাদের কাজকর্মের প্রসেস তৈরি করবে যে কিভাবে কাজগুলো আমরা করব। তারপরে এখানে আছে ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকর্তাদের পর্যাপ্ত কর্তৃত্ব এবং দায়িত্ব অর্পণ করা। আমাদের মাঝে যে আমাদের যে ঊর্ধ্বতন স্যারেরা আছে সেই স্যারদের মাঝে দায়িত্ব এবং কর্তব্যগুলো অর্পণ করবে তারা। কে কোন কাজ করবে, কে কোন দায়িত্ব পালন করবে, এটা কারা করবে? এটা আমাদের পরিচালনা পর্ষদের যে স্যাররা থাকবে, ডিরেক্টর স্যাররা, তারা করবে। শব্দ শব্দ ঝুঁকি ব্যবস্থাপনার জন্য RMD তে নিরবিচ্ছিন্ন তথ্য সরবরাহ নিশ্চিত করা। না, এটা এখানে এখানে শব্দ হবে না, এটা হচ্ছে আমাদের যে ঝুঁকি ব্যবস্থাপনা, মানে সুষ্ঠু বা সহজ ঝুঁকি ব্যবস্থাপনার জন্য RMD তে নিরবিচ্ছিন্নভাবে তথ্য প্রবাহ নিশ্চিত করা। মানে তথ্য প্রবাহ আমাদের ঠিক মতো ভাবে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্যটা ঠিক মতো যাচ্ছে কি যাচ্ছে না, এই জিনিসগুলো আমাদের নিশ্চিত করা। বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনা করা এবং ব্যাংকের কর্মক্ষমতা এবং সামগ্রিক ঝুঁকি প্রোফাইল পর্যবেক্ষণ করা। ঝুঁকি ব্যবস্থাপনা ঝুঁকি ব্যবস্থাপনার জন্য উপযুক্ত নীতি, পরিকল্পনা ও পদ্ধতি প্রণয়ন করা, পর্যালোচনা করা, অন্তত বার্ষিক এবং বাস্তবায়ন নিশ্চিত করা। কৌশলগত পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে ঝুঁকি ক্ষুধা, ঝুঁকি সহনশীলতা, সীমা ইত্যাদি সংজ্ঞায়িত করা এবং পর্যালোচনা করা। পর্যাপ্ত মূলধনের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা, ঝুঁকির ফলে ক্ষয়ক্ষতি শোষণের ব্যবস্থা করা। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকারিতা মূল্যায়নের জন্য অভ্যন্তরীণ নিরীক্ষা, ক্রেডিট অপারেশন, বৈদেশিক মুদ্রা ক্রিয়াকলাপ এবং সিকিউরিটি পোর্টফোলিও ব্যবস্থাপনা ফাংশন ইত্যাদি পর্যালোচনা করে নিশ্চিত করা। এখানে আমাদের বোর্ড ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির কাজ পর্যবেক্ষণ করা। এখানে যেটা দেওয়া আছে এক লাইন করে, এত কিছু যদি আপনার না থাকে অন্তত 5টা পয়েন্ট আপনাকে লিখতে হবে। যেটা আমরা যেটা দেখলাম যে পরিচালনা পর্ষদ তত্ত্বাবধান ভূমিকা, এখানে যেহেতু ঝুঁকি ব্যবস্থাপনার আমাদের অধ্যায়, সেহেতু ঝুঁকি সম্পর্কে এখানে বেশিরভাগ আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখানে তাহলে আমরা আপনার ব্যাংকের ডিরেক্টর স্যারের, কোন একটা ডিরেক্টর স্যারের ভূমিকা কি হতে পারে এটা চোখের সামনে নিয়ে আসলে আপনি এটা সহজে লিখতে পারবেন। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির BRMC বোর্ডের তদারকির ভূমিকা আলোচনা করুন। তাহলে BRMC হচ্ছে বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। তাহলে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির আগেরটা গেল কি? আগেরটা গেল হচ্ছে শুধুমাত্র পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানের ভূমিকা, পরিচালনা পর্ষদের। এখন আসছে আমাদের রিস্ক ম্যানেজমেন্টের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি। ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির তদারকি ভূমিকা আলোচনা করুন। তার মানে এখানে খালি ঝুঁকি নিয়ে আলোচনা হবে। এখানে এখানে আমাদের যেটা আলোচনা হবে সম্পূর্ণ ঝুঁকি নিয়ে আলোচনা হবে, কারণ এই কমিটিটা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি। উপরেটা যেমন আমাদের শুধুমাত্র যে বলা ছিল পরিচালনা পর্ষদে, তো পরিচালনা পর্ষদের এখানে ঝুঁকির কথা নির্দিষ্ট করে বলা নাই, আর এখানে আমাদের ঝুঁকির কথা নির্দিষ্ট করে বলা আছে। অতএব এখানে আমাদের শুধু ঝুঁকি নিয়ে কথাটা বলতে হবে। সঠিক ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ঝুঁকি নীতি কৌশল প্রণয়ন করা, কার্যকর প্রতিরোধ এবং
নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে ঝুঁকি ব্যবস্থাপনা নীতি এবং প্রক্রিয়া বাস্তবায়ন পর্যবেক্ষণ, ব্যাংকের মধ্যে ঝুঁকি ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত সাংগঠনিক কাঠামো নির্মাণ নিশ্চিত করা, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এর কার্যক্রম তত্ত্বাবধান করা, মূল ঝুঁকি ব্যবস্থাপনা বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন নির্দেশাবলী মেনে চলা নিশ্চিত করা, ঝুঁকি ক্ষুধা সীমা। তাহলে এখানে দেখুন, এখানে অনেকগুলো আছে, এগুলা এত কিছু মনে রাখাও কিন্তু কঠিন। তাহলে এখানে কিভাবে আমরা মনে রাখবো? আমরা মনে রাখবো এভাবে যে আমাদের নীতি এরা কিছু কি করবে, নীতি ও পদ্ধতি প্রয়োগ করবে, ঝুঁকি কৌশল ঝুঁকি নীতি প্রয়োগ করবে, ঝুঁকি কৌশল গ্রহণ করবে। তারপরে এরা ঝুঁকি প্রতিরোধ করতে আমাদের কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঝুঁকি আপনি 1 নম্বর পয়েন্ট ঝুঁকি নীতি দিলেন, ঝুঁকি কৌশল প্রণয়ন করবে তারা, ঝুঁকি প্রতিরোধ করতে এবং নিয়ন্ত্রণ করতে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করবে। তারা এদের নিচে যে থাকবে এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্টকে তারা নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে কাজ চলছে কিনা, ব্যাংক ঠিকমতো বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন মেনে কাজ চলছে কিনা সেটা আমরা নিশ্চিত করতে হবে। ঝুঁকি ক্ষুধা ঝুঁকি সীমা এই জিনিসগুলো আমাদের এই ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি তদারকি করবে। পর্যাপ্ত রেকর্ড রাখা, রিপোর্টিং সিস্টেম অনুমোদন এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা। এই যে এখানে একবার এক নজরে পড়ে গেলেন, এরই মাঝে যে 4-5টা পয়েন্ট আপনার যেটা মনে থাকবে সেই পয়েন্টগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন। এবং সেটা যেহেতু ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি আছে, শুধুমাত্র ঝুঁকি নিয়ে আলোচনা হবে এখানে। আপনার তারল্যর ঝুঁকি হবে, আপনার অপারেশনাল ঝুঁকি হবে, রিস্ক ইন্টারেস্ট রেট রিস্ক হবে, সুদের হার ঝুঁকি হবে, বাজারের ঝুঁকি হবে। এই যে ঝুঁকিগুলো, বিভিন্ন রকম ঝুঁকিগুলো আছে, এই ঝুঁকিগুলোর জন্য তারা বিভিন্ন রকম ভাবে কাজগুলো করবে, বিভিন্ন কৌশল অবলম্বন করবে। এগুলো আলাদা 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 ভাবে পয়েন্ট আপনি দিতে পারেন। অথবা আপনি যে ডেস্কে কাজ করেন, আপনার ডেস্ক থেকে কি কি ধরনের ঝুঁকি তৈরি হয়, কি কি ধরনের ঝুঁকি হয়, এগুলা মিটিগেট করার জন্য, এটা সুষ্ঠুভাবে করার জন্য যেন ঝুঁকি তৈরি না হয়, এটা যে নির্দেশনা দেয় সেটা এখান থেকে আমাদের নির্দেশনাগুলো আসে। ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি আপনাকে যে যে সরঞ্জামগুলো দিয়েছে যে এই জিনিসগুলো ব্যবহার করলে আপনার ব্যাংকের ঝুঁকি কোনো প্রকার ঝুঁকি তৈরি হবে না, এই জিনিসগুলো এখান থেকে আসছে। তাহলে আমাদের পর্যাপ্ত, এরা কি কি ভূমিকা পালন করে, পর্যাপ্ত আমাদের উপকরণ বা ইনস্ট্রুমেন্ট আমাদের দিয়ে থাকে, পর্যাপ্ত নীতি দিয়ে থাকে, এরা পর্যাপ্ত ম্যান পাওয়ার বা দক্ষ ম্যান পাওয়ারকে এরা ধরে রাখার চেষ্টা করে, বা ম্যান পাওয়ারকে দক্ষ করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে, বা ঝুঁকিগুলোকে আরো শক্তিশালী ভাবে নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ যে ঝুঁকিগুলি আমরা গ্রহণ করতে পারবো সেই ঝুঁকিগুলোকে যেন আমরা সহজেই আমাদের আয়ত্তের বাইরে না চলে যায়, এই জন্য আমাদের দিক নির্দেশনাগুলো দিয়ে থাকে। এই ধরনের কথাগুলো এখানে লেখা আছে। এগুলো একটু বই পুস্তকের ভাষায় লেখা আছে, আপনি আপনার মতো করে লিখবেন, সবচেয়ে ভালো মার্ক পাবেন। তো এখানে পর্যাপ্ত রেকর্ড রাখা আছে, রিপোর্টিং অনুমোদন আছে, সঠিক ব্যবহার নিশ্চিত করার কথা বলা আছে। ত্রৈমাসিক ভিত্তিতে 6 মাস পর বা 3 মাস পর সেই রিপোর্টগুলি পর্যালোচনা করা। আচ্ছা, এই বিষয়গুলো এখানে আপনি আপনার মতো করে লেখার চেষ্টা করবেন আর কি। এটা মনে নেই বা কি হবে, এটা প্রশ্নগুলি এভাবে মনে করার, হয়তো 1 মিনিট সর্বোচ্চ এটা নিয়ে আগে 30 সেকেন্ড 1 মিনিট ভাববেন, তারপরে আপনি লেখার চেষ্টা করবেন। সিনিয়র ম্যানেজমেন্টের তদারকির ভূমিকা। এখানে সিনিয়র ম্যানেজমেন্টের তদারকির ভূমিকা, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির যে ভূমিকা, এটা কি? এটা একই ভূমিকা, প্রায় একই ভূমিকা, এটা আর এটার মধ্যে একই। এখানে যে পয়েন্ট ইউজ হবে এখানে সে পয়েন্ট ইউজ হবে, খালি এখানে একটা অতিরিক্ত পয়েন্ট ইউজ হবে কি, এরাই এক্সিকিউটিভকে, বিআরএমসি এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করে। তাহলে এটা আমরা দেওয়ার দরকার নেই, এই পয়েন্টই দিব না আমরা। তাছাড়া যাবতীয় যেগুলো আছে সবগুলো এখানে আসবে, সবগুলো সেই পয়েন্টগুলো এখানে আমরা আলোচনা করবো। আর ঝুঁকি নীতিগুলো আমাদের পালন করতে বলবে, কারণ ওই কমিটি এই কমিটি থেকে, এই কমিটি আমাদের বিভিন্ন ব্রাঞ্চকে দিবে, বা বিভিন্ন এমপ্লয়িকে দিবে, বিভিন্ন ম্যানেজার স্যারকে দিবে, বা বিভিন্ন ডিভিশনকে দিবে। তাহলে অতএব এর ভূমিকা ওর ভূমিকা একই, মানে ওখানে যে পয়েন্টগুলো ইউজ করবে এখানে একই পয়েন্ট আমরা ইউজ করবো, আমরা কোনো সমস্যা হবে না। করে আমরা এটা বানিয়ে লেখার চেষ্টা করবো নিজে থেকে।
তাহলে এখানে বলা আছে বিশদ ঝুঁকি বিশ্লেষণের ব্যাংকের বিদ্যমান এবং ঝুঁকি সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করে পরিমাপ করা এবং পরিচালনা করা, ঝুঁকি রিপোর্টের ফলাফলের উপর নির্ভর করে মাসে অন্তত একবার সভা করা। ওই একই কথা ওখানে যেটা বলা আছে 3 মাস পর পর বলা আছে, ওই জিনিসগুলো এখানে আমাদের মাসে একবার অন্তত সভা করা, ঝুঁকি হ্রাস নিয়ন্ত্রণ উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া, এই যে সিদ্ধান্ত নিচ্ছে এরা, সংশ্লিষ্ট বিভাগ এবং বিভাগের দায়িত্ব যথাযথভাবে প্রচারের সাথে মিটিং মিনিটস যেটা থাকে আমাদের, সমস্ত সিদ্ধান্তের অন্তর্ভুক্তি নিশ্চিত করা। এখানে আমরা নিশ্চিত হলো কিনা সেটা কিন্তু আমাদের দেখায়। এটা কিন্তু আমাদের বাংলাদেশ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, বা বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা আসলে দেখতে চাই, এটা তো আপনারা জানেন। আমি বেশ কয়েকবার অডিটে কিন্তু এগুলা দেখেছি, ফেস করেছি আর কি। মিটিং মিনিটস কিন্তু আমাদের দেখতে চাই, এটা আমাদের স্ট্রিক্টলি, আপনি মিটিং করেন না করুন, কিন্তু মিটিং মিনিটস কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। এটা ঠিক আছে নাকি, এটা এটা আপনার ঠিক, তো আপনি তারা বুঝবে যে না আপনি মিটিং করেন বা আপনি ব্যাংকে সভা করেন। তো এই জিনিসটা এখানে আমাদের ঠিক রাখতে হবে। সিদ্ধান্তের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য ঝুঁকি হ্রাস করা, মানে ওই পয়েন্টগুলো এখানে আমরা ইউজ করব, একই পয়েন্টে ইউজ হবে আমাদের। সিআরও নিয়োগের জন্য কি কি ন্যূনতম মানদণ্ডগুলি বিবেচনা করা উচিত? সিআরও, চিফ রিস্ক অফিসার, নিয়োগের জন্য আমাদের কি কি মানদণ্ডগুলি বিবেচনা করা উচিত? তাহলে এখানে আমাদের মানদণ্ড দেওয়া আছে, 3টা মানদণ্ড দেওয়া আছে। প্রধান ধারার ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে প্রধান ধারার আমাদের প্রধান যে ধারার ব্যাংকিং অভিজ্ঞতা তাকে অবশ্যই থাকতে হবে, যেহেতু আমাদের প্রধান যে মূল ধারার ব্যাংকিং ব্যবস্থা, সেই মূল ধারার ব্যাংকিং ব্যবস্থার অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে আমাদের আছে মূল ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং সম্মতি, মূলধন ব্যবস্থাপনা, শাখা ব্যাংকিং, কোর ব্যাংকিং সিস্টেম, ঝুঁকি ভিত্তিক সার্টিফিকেশন। 2 নম্বর বলছে ঝুঁকি ব্যবস্থাপনার ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা। এখানে আমাদের ঝুঁকি বিষয়ক কাজের 3 বছরের কাজের ন্যূনতম অভিজ্ঞতা আমাদের থাকতে হবে, থাকলে আমরা তাকে সিআরও হিসেবে নিয়োগ দিতে পারবো। তারপরে আছে 3, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সিআরও এর অবস্থান অন্যান্য বিভাগীয় প্রধানদের তুলনায় সমান বা অত্যন্ত 1 গ্রেড বেশি হওয়া উচিত। তাহলে এই 3টি ক্রাইটেরিয়া আমরা দেখবো। তার মধ্যে 1 নম্বর ক্রাইটেরিয়া তো আছে, আর 2 নম্বর ক্রাইটেরিয়া আমাদের 3 বছর ন্যূনতম আমাদের হতে হবে, অথবা আমাদের এই যে সিআরও এর অবস্থান অন্যান্য বিভাগীয় প্রধানদের তুলনায় সমান হবে, অথবা তাদের চেয়ে 1 গ্রেড বেশি হওয়া উচিত, তাদের কম হওয়া যাবে না। তাহলে উল্লেখ্য যে সিআরও কে দ্বৈত দায়িত্ব পালন দেওয়া উচিত নয়, এবং চিফ রিস্ক অফিসারকে একই সাথে দুইটা বা 3টা দায়িত্ব দেওয়া উচিত নয়। বিশেষভাবে চিফ অপারেটিং অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, অভ্যন্তরীণ ইন্টারনাল অডিট ফাংশনের প্রধান এবং অন্যান্য কাজে যা দায়িত্ব রয়েছে তাদের। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। প্রধান ঝুঁকি কর্মকর্তার দায়িত্ব। তাহলে আমরা এ পর্যন্ত যেগুলো পড়ে আসলাম, ডিরেক্টরদের ঝুঁকি ব্যবস্থাপনা সম্বন্ধে দায়িত্ব, সিনিয়র ম্যানেজমেন্ট সম্বন্ধে ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব, বিআরএমসির ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব, ইআরএমসি ঝুঁকি ব্যবস্থাপনার সম্বন্ধে ভূমিকা বা দায়িত্ব, কি কাজ তারা করতে পারে। এখন আছে সিআরও, ওই একই কাহিনী, একই দেখেই যাবে আর কি, একটু দায়িত্ব কর্তব্য, মানে বোর্ড অফ ডিরেক্টরের থেকে তো তারা তো একবার উচ্চ পর্যায়ে, তার থেকে নিচু মানে কম যে পর্যায়ে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখবো। আমরা মানে একই জিনিসগুলো এখানে আমরা দেখবো। এও কি করবে, ইনিও কি ঝুঁকি ব্যবস্থাপনা ডাইরেক্ট ফিল্ডে আসে কাজ করবে, ফিল্ডে কাজ করবে, তদারকি করবে। ইনি দেখবে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আমাদের কাজ হচ্ছে কিনা, আমরা রুলস এবং রেগুলেশন অনুযায়ী কাজ করছি কিনা, আমাদের ব্যাংকিং যে কার্যাবলী আছে সেই কার্যাবলীগুলোই আমরা আমাদের ব্যাংকিং যে প্রসেস দিয়েছে তারা, সেই প্রসেস অনুযায়ী হচ্ছে কিনা, এই জিনিসগুলো দায়িত্ব। আর কি দায়িত্ব, আর ঝুঁকিগুলো মিটিগেট করা এবং তার হায়ার ম্যানেজমেন্টের সাথে সে কথা বলবে, যদি যেগুলো আমাদের প্রশমিত করা সম্ভব হয়, সে প্রশমিত কিভাবে করব আমরা, সেটা হায়ার ম্যানেজমেন্টের সাথে আলাপ আলোচনা থাকবে। এই জিনিসগুলো এনার দায়িত্ব। তাহলে এনার দায়িত্বগুলো আমাদের পূর্ববর্তী যে দায়িত্বগুলো আমরা দেখলাম, পূর্ববর্তী যে স্যারদের দায়িত্ব দেখলাম, সেই স্যারদের দায়িত্ব এই দায়িত্ব একই রকম। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কার্যাবলী উন্নয়ন এবং বাস্তবায়ন তদারকি করা, এই যে তদারকি করবে।
ব্যাংকের ঝুঁকি ক্ষুধা বিকাশে এবং ঝুঁকি সীমার কাঠামোতে ঝুঁকি ক্ষুধা অনুবাদ করার জন্য পরিচালনা পর্ষদ বিআরএমসি কে সহায়তা প্রদান করা, সহায়তা করবে। ওই বিআরএমসি যেটা আগে পড়ে আসলাম। তারপর আছে ব্যাংকের সামগ্রিক কৌশলগত পরিকল্পনা অর্জন এবং ঝুঁকি গ্রহণ এবং সীমা আনুগত্যের সাপেক্ষে তাদের কার্যকারিতা পর্যবেক্ষণ করা। তাহলে আমাদের কৌশলগত পরিকল্পনা অর্জন গ্রহণ করবে, কারণ কৌশলগত পরিকল্পনা হচ্ছে কি, যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ঝুঁকি সম্পর্কে যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই ধরনের পরিকল্পনা গ্রহণ করবে এবং এর সীমা এবং ঝুঁকি গ্রহণ এবং সীমা, ঝুঁকি আমরা যদি গ্রহণ করতে চাই তাহলে কোন কোন ঝুঁকিগুলো গ্রহণ করবে এবং এর সীমা কতদূর পর্যন্ত হওয়া উচিত, এই জিনিসগুলো আমরা সে পর্যবেক্ষণ করবে। তারপরে মূল সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলোতে অবদান রাখে এবং অংশগ্রহণ করা, ঝুঁকি শনাক্ত, পরিমাপ, পরিচালনা, নিরীক্ষণ, রিপোর্ট, প্রক্রিয়া, সরঞ্জাম এবং সিস্টেম বাস্তবায়ন সহ ঝুঁকি ফাংশনের সমস্ত দিক বাস্তবায়ন পরিচালনা করা। এখানে কিন্তু ঝুঁকি সে শনাক্ত করবে না, ঝুঁকি এগুলা শনাক্ত, পরিমাপ, পরিচালনা, নিরীক্ষণ এবং রিপোর্টিং করার প্রক্রিয়া, সরঞ্জাম মানে সেগুলো নিয়ম কানুন এবং সেটার কোনো টুলস মানে কোনো কম্পিউটার বা কোনো সফটওয়্যার বা যদি থাকে সেরকম কোনো তাদের সেটা সরবরাহ করবে, এই জিনিসটা সরবরাহ করবে, প্রক্রিয়া বা সরঞ্জাম সরবরাহ করবে বা কোনো সিস্টেম বাস্তবায়ন করবে, এই জিনিসগুলো ঠিক মতো কাজ করছে কিনা এগুলো তত্ত্বাবধান করবে। তাহলে এই জিনিসগুলো তত্ত্বাবধান করবে চিফ রিস্ক অফিসার। ব্যবসায়িক ঝুঁকি শনাক্তকরণ, মূল্যায়ন এবং সেগুলি নিয়ন্ত্রণ করার জন্য প্রক্রিয়াগুলি বিকাশ, এই যে ওগুলা উনি কিন্তু এগুলা করবে না, ব্যবসায়িক ঝুঁকি শনাক্ত কিন্তু উনি করবে না, কারা করবে, যারা ব্রাঞ্চে থাকে তারা করবে, যে ব্যবসায়িক ঝুঁকি আমাদের কি কি থাকতে পারে। তাহলে এটা যেন আমরা সঠিক মতো করতে পারি, এই জন্য আমাদের কিছু গাইডলাইন দিবে যে এটা এইভাবে যাবেন, এইভাবে যাবেন, এইভাবে দেখবেন, মার্কেটে গিয়ে এই প্রশ্ন করবেন, এই প্রশ্ন করবেন, কিভাবে কি কথা বললে আমরা ইয়াগুলো পাবো, এই যে বিভিন্ন দিক নির্দেশনা থাকে। হ্যাঁ, এবং সেটা সরঞ্জাম এবং এগুলার আমাদের পরিমাপ করার জন্য এগুলার ডিগ্রি বা এগুলার হচ্ছে মানে ভার আমরা পরিমাপ করার জন্য বিভিন্ন টুলস দিয়ে থাকে, কম্পিউটার সফটওয়্যার বা বিভিন্ন বিশেষায়িত কম্পিউটার আমাদের দিয়ে থাকতে পারে। সিস্টেম বাস্তবায়ন করতে পারে, এটা বাস্তবায়ন করবে, পরিচালনা ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখবে। এই বিষয়গুলো অর্থাৎ আমাদের একটা প্রশ্ন যদি আপনি একবার প্রথমের দিকে একটা প্রশ্ন যদি আপনি দেখেন, ওই প্রশ্ন থেকে আপনি সিআরও পর্যন্ত আপনি বান লিখতে পারবেন। এখানে একদম নিশ্চিত যে আপনি একই ধারার প্রশ্ন, এখানে কিন্তু আমরা ভুল করি, এখানে আমরা প্রশ্নগুলো বুঝি না, আর হয়তো বা এরকম হয় যে প্রশ্নের সাথে প্রশ্ন অবিকল কমন পড়ে নাই, এই জন্য আমরা মনে করি যে প্রশ্ন তো কমন পড়ে নাই, প্রশ্ন ঠিকই কমন পড়ে, আপনি ঠিকই জানেন, কিন্তু প্রশ্নগুলো না বোঝার কারণে আমরা এই ভুলগুলো করে আসি বা রেখে আসি, কিন্তু একই কিন্তু সব আলোচনা, কারণ অনেকগুলো আলোচনা করা আছে, এত কিছু আলোচনা করা দরকার না, প্রশ্নের মার্ক ভেদে আলোচনা করবেন। প্রশ্নের মার্ক যদি এটা 8 হয় তাহলে 8টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন, 7 হলে 7টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন, মানে যে কটা যত মার্ক তত পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে আছে ডিসকাস দ্য ফাংশন অফ রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, আরএমডি। দেখুন এখানেও ফাংশন আছে, কার্যাবলী আসছে, কার্যাবলী আরএমডি। তারপর হচ্ছে হোয়াট ডেস্ক শুড বি সেট আপ আন্ডার রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের কার্যাবলী, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের কার্যাবলী আলোচনা করুন। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের অধীনে কোন ডেস্ক স্থাপন করা উচিত, মানে কোন কোন ডেস্ক স্থাপন করা উচিত। তাহলে এখানে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ কোনটা, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের মধ্যে তো আমাদের এই যে সিআরও সারও থাকে, চিফ রিস্ক অফিসার যেটা থাকবে, ইনো থাকবে, তাই না। তাহলে ইনার ডিপার্টমেন্টের কি কাজ থাকতে পারে, যে কাজগুলো যেগুলো পড়ে আসলাম, এই যে দায়িত্ব সারের যে দায়িত্বগুলো পড়ে আসলাম, এই দায়িত্ব তো মূলত এই ডিপার্টমেন্টের কাজ, তাই না। তাহলে এখানে আমাদের কি বলছে কাজগুলো দেখে আমরা একটু দেখি। এখানে বলা আছে যে ঝুঁকি নীতি পদ্ধতি উন্নয়নের প্রক্রিয়া পরিচালনা করা, প্রক্রিয়া পরিচালনা করব আমরা। তারপরে আছে কার্যকরী স্পেসিফিকেশন প্রস্তুত করতে ব্যবসায়িক ব্যবহারকারী ইউনিটদের সাথে সমন্বয় করা। আমাদের কার্যকরী যে স্পেসিফিকেশন প্রস্তুত করতে আমাদের
স্পেসিফিকেশন তো জানেন যে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে যে আলোচনা, এর মধ্যে এই ঝুঁকিগুলোর মধ্যে কি থাকতে পারে, কি থাকবে কি না থাকবে, সবকিছু আমাদের এখানে ডিটেলস থাকবে। তাহলে এই ডিটেলস গুলো প্রস্তুত করে একজন ব্যবসায়ী বা ব্যবহারকারী ইউনিটের সাথে আলোচনা করা, ঝুঁকি রিপোর্ট তৈরি করা, ফরওয়ার্ড করা, ঝুঁকি ফাংশনের সমস্ত দিক বাস্তবায়নের সহায়তা করা। তাহলে এই হচ্ছে তার কার্যাবলী। আর যে যে ডেস্ক থাকার কথা, স্থাপন করার কথা, যে আমাদের যে রিস্কের কথা আমাদের থাকে আর কি, এখানে বলা আছে যে ক্রেডিট রিস্ক, এখানে ক্রেডিট রিস্ক, বাজার রিস্ক, তারল্য রিস্ক। তাহলে ক্রেডিট রিস্ক মানে ঋণের রিস্ক, এটা বাজার রিস্ক বলতে আমাদের মার্কেটের যে রিস্ক বা বাজারে যে ধরনের রিস্কগুলো থাকে, সহজে কোনো বাজার ফল করতে পারে, কোনো বাজার আবার উঠতে পারে, বা কোনো আমাদের মার্কেটে, ঋণের মার্কেটে বা ঋণের বাজারে আমাদের হয়তো প্রতিযোগীর তুলনায় আমাদের রেট বেশি বা রেট কম, এরকম আমাদের বিভিন্ন রকম ঝুঁকি তৈরি হতে পারে। বা তারা কম কোলাটারালে তারা ইয়া দিচ্ছে, মানে কম জামানতে তারা হচ্ছে ইয়ে দিচ্ছে, লোন দিচ্ছে, এরকম আমাদের বিষয়গুলো এখানে থাকতে পারে। এগুলো হচ্ছে বাজার ঝুঁকি। তারল্য ঝুঁকি হচ্ছে আমাদের ব্যাংকে নগদ টাকার যে পর্যাপ্ততা, সেটা সেটা হচ্ছে তারল্য ঝুঁকি। কর্মক্ষম ঝুঁকি, ঝুঁকি গবেষণা, নীতি উন্নয়ন। তো এগুলা হচ্ছে আমাদের এই ডেস্কগুলো আমাদের থাকার দরকার। আচ্ছা, তো এখন আমরা আলোচনা করব কম। আপনাদের যাদের কম আছে, ক্রেডিট রিস্ক, ক্রেডিট অপারেশন এন্ড ম্যানেজমেন্ট যাদের আছে, তারা জয়েনে থাকতে পারে। এখন ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট আলোচনা হবে। 9 নাম্বার প্রশ্ন থেকে আগামীতে আমরা আলোচনা করব। এই সবগুলো প্রশ্ন একই ধাঁচের। আচ্ছা, এই অধ্যায় থেকে প্রশ্ন আমাদের হবে, সবগুলো প্রশ্ন একই ধাঁচের। যাদের ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট আছে তারা থাকুন। রিস্ক ম্যানেজমেন্ট আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।